আমরা আমাদের লাস্ট ক্লাসে যেটা করেছিলাম সেটা হচ্ছে আমরা কস্ট অফ প্রোডাকশন স্টার্ট করেছিলাম এবং ওটার একটা ক্যালকুলেশন আমরা কিছুটা করেছিলাম কি কথা বলতে হবে, আমি এভাবে চুপ করে বসে থাকলে হবে না তো। জি ম্যাম, করা হয়েছিল। এখন যেটা করব সেটা হচ্ছে গিয়ে সবাইকে জয়েন করতে বলেন। উইদিন 2 মিনিটস আমি একটা ব্রেকআউট রুম ক্রিয়েট করব। তার আগে হচ্ছে গিয়ে মার্জিনাল কস্টের ক্যালকুলেশনটা আমি আরেকবার দেখাবো, দেখানোর পর আমি একটা ব্রেকআউট রুম ক্রিয়েট করে দিব আপনাদের, অর্থাৎ আপনাদেরকে কয়েকটা গ্রুপে ডিভাইড করে দিব। সেই গ্রুপগুলোতে বসে বসে হচ্ছে গিয়ে আপনারা এই এখন যে টাস্কটা দিবে এটা সলভ করে আনবেন, এই টেবিলটা সলভ করে আনবেন। টেবিলটা সলভ করবেন, তারপরে আমরা আজকে আমাদের নিউ চ্যাপ্টারে যেটাকে বলা যায় যে মানে আমরা আমাদের যে নিউ টপিক যেটা সেখানে আমরা যাব। ম্যাম, ম্যাম যে ম্যাথের যে ম্যাম টেবিলটা ছিল না ম্যাম, ওইটা না ম্যাম আমি ভালোভাবে বুঝতে পাইনি। হ্যাঁ, ওটাই আমরা এখন আবার হচ্ছে গিয়ে একবার রিকল করব, আমরা বুঝবো, বোঝার পরে আমরা ওকে ম্যাম। হচ্ছে গিয়ে ওটা বুঝাই দিব। ওটাই তো বলছি, কয়েকটা পোর্শন আছে যেগুলো আমি এখনো টাচ করিনি, স্পেশালি মার্জিনাল কস্টটা টাচ করিনি। তো ওই জায়গাটাতে আমরা হচ্ছে গিয়ে বসবো, তারপরে হচ্ছে গিয়ে আমরা আসবো। ঠিক আছে, সো আমাদের যেটা আছে, আমি তো ওয়ার্ড ফাইলটা শেয়ার করছি আপনাদের সাথে। আমরা এরকম একটা ওয়ার্ড ফাইলে দেখছিলাম যে যেখানে হচ্ছে আমাদের কোয়ান্টিটি দেওয়া আছে, টোটাল কস্ট, ফিক্সড কস্ট, ভেরিয়েবল কস্ট, অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট, অ্যাভারেজ ফিক্সড কস্ট, সবকিছু এখানে দেওয়া আছে মিন্স হচ্ছে এগুলো আমাদেরকে বের করতে হবে। এটা করার সময় আমি যেটা করেছি সেটা হচ্ছে গিয়ে এটার হচ্ছে গিয়ে সবগুলোর ফর্মুলা গুলো লিখে দিয়েছে। আচ্ছা, আমি একটু রিকোয়েস্ট করবো যে আপনারা একটা স্ক্রিনশট নেন, কারণ এটা কাজে লাগতে পারে। আমি যে ফাইলটা শেয়ার করবো সেখানে যদি স্ক্রিন মানে এটা এরকম এইভাবে না থাকে তখন আপনি হয়তো সমস্যায় পড়তে পারেন। তো এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখেন, তাহলে আপনাদের জন্য ইজিয়ার হবে বুঝতে। আচ্ছা, তো এখানে আমাদের সবকিছুই হচ্ছে গিয়ে দেওয়া ছিল, এটার জন্য আমি বলছি যে এটা একটু দেখে নেন। তো দেন হচ্ছে গিয়ে আচ্ছা একটু ওয়েট, আমি আমার ব্রেকআউট রুমে যেটা দিব সেটা কিন্তু এরকম থাকবে না, এই জন্য বারবার বলতেছি যে এটা একটু ক্যালকুলেশনটা আমরা করে নিই, দেখে নিই। সো দেন হচ্ছে কি আমাকে এগুলো বের করতে হবে। তো টোটাল কস্টটা তো আমরা জানি যে এটা আইদার দেওয়া থাকবে অথবা এখানে ফিক্সড কস্ট বা ভেরিয়েবল কস্ট, এখানে এটা লিখছি কেন, এসি কেন, আচ্ছা সরি, এটা একটু এডিট করি, এটা ভুল লেখা। তো এখানে হচ্ছে গিয়ে দেন আমাদের যেটা হবে যে আমাদের ফিক্সড কস্ট দেওয়া থাকবে বা ভেরিয়েবল কস্ট দেওয়া থাকবে, দুটো সাম করে আমরা টোটাল কস্ট পাবো। ফিক্সড কস্টের বিষয়ে যেটা হয় যে ফিক্সড কস্ট হচ্ছে কি সবসময় ফিক্স থাকে, অর্থাৎ জিরো কোয়ান্টিটির জন্য ফিক্স থাকে। আবার হচ্ছে গিয়ে আমি যদি 100 অনেক বেশি 1000 কোয়ান্টিটিতেও যাই সেটার জন্য ফিক্স থাকে, অনেকটা এরকম। অর্থাৎ আমি যে কোয়ান্টিটি নিই না কেন সেটার জন্য এই কস্টটা ফিক্সড, এটা হচ্ছে ফিক্সড কস্ট। তারপরে হচ্ছে গিয়ে ভেরিয়েবল কস্টে আসি। ভেরিয়েবল কস্টে যেটা হবে যে ভেরিয়েবল কস্টে যেটা হবে সেটা হচ্ছে গিয়ে যে আমরা যদি টোটাল কস্ট দেওয়া থাকে সেখান থেকে ফিক্সড কস্টটা ডিডাক্ট করে ভেরিয়েবল কস্ট পাবো, অথবা যদি কোনো কারণে শুধু টোটাল কস্ট থাকে আমরা ফিক্সড কস্ট তো সবগুলো প্রোডাক্টের জন্যই মানে সবগুলো কোয়ান্টিটির জন্যই বের করে নিতে পারি, সেখান থেকে আমরা ভেরিয়েবল কস্ট বের করতে পারি। যেমন এই যে এখানে ইউনিটের জন্য আমাকে দেওয়া আছে আমার টোটাল কস্ট হচ্ছে 9100। এখন এখানে আমার ফিক্সড কস্ট কি হবে, অবভিয়াসলি 2400, বিকজ আমার এখানে আর কোথাও ফিক্সড কস্ট মানে কারণ এখানে আমার ফিক্সড কস্ট একবার দেওয়া ছিল, তার মানে এটা সব জায়গায় একই রকম হবে। তো তখন আমি কি করবো, এই 9100 থেকে আমি 2400 মাইনাস করলে কিন্তু আমি আমার ভেরিয়েবল কস্ট এখানে এটা পাবো এইভাবে। ইন দ্য সেম ওয়ে আমি অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট বের করতে পারবো। অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট বের করার সিস্টেমটা হচ্ছে, ফর্মুলাটাও এখানে লেখা আছে, ফিক্সড কস্টকে কোয়ান্টিটি দিয়ে ডিভাইডেড করতে হয়। সো যে কোয়ান্টিটি হবে সেটা দিয়ে আমি ডিভাইডেড করব, ফিক্সড কস্ট যেটা থাকবে, এবং এটা কন্টিনিউয়াসলি কমতে থাকবে, আমরা এরকমই দেখবো। যেহেতু আমরা জানি যে এভারেজে কি হয়, ফিক্সড কস্টে যখন আমরা এভারেজ বের করতে যাই ওখানে আমরা দেখতে পাই যে বাই দ্য টাইম আমাদের যেহেতু যেহেতু হচ্ছে গিয়ে একটা লার্জ অ্যামাউন্টের উপরে মানে একটা ফিক্সড আইটেম একটা লার্জ অ্যামাউন্টের উপর স্প্রেড ওভার হয়ে যেতে থাকে,
সো এখানে এভারেজ ভ্যালুটা আমাদের কমে আসতে থাকে। এরকম হয়। একটা জিনিস যেটা নোটিস করে দেখেন 0 অ্যামাউন্ট এর জন্য আমি এখানে কোথাও কিন্তু 0 লিখি নাই। আমি এখানে একটা ডট দিয়ে এটা পাস করে গিয়েছি। এটার কিন্তু একটা রিজন আছে। বিকজ আমরা যে এখানে যে ডট দিয়ে পাস করে যাচ্ছি এটার কারণটা হচ্ছে অনেকটা এরকম যে আমরা যে এখানে কিন্তু এটার ভ্যালু 0 না। এটার আসলে কোনো ভ্যালুই নেই। কারণ এখানে এরকম হবে যে ধরেন এভারেজ ফিক্সড কস্ট যখন বের করতে যাই ২৪০০ কে আমি 0 দিয়ে ভাগ দিলে কিন্তু এটার অ্যান্সার আসবে ইনফাইনাইট। তো ইনফাইনাইটটা তো আর আমার এখানে লেখা সম্ভব না। এটার অ্যান্সার কিন্তু 0 না। সো এটার অ্যান্সার যেহেতু 0 না এটা বোঝার জন্য আমি এই যে এখানে এরকম ডট দিয়ে চলে গিয়েছি। আচ্ছা, সো এরপর আসি হচ্ছে এভারেজ ফিক্সড কস্ট। এভারেজ ফিক্সড কস্টটা বের করলাম এইভাবে। একইভাবে আমরা এভারেজ ভেরিয়েবল কস্টও বের করতে পারবো। যে ভেরিয়েবল কস্ট যেটা আসবে এই যে আমাদের 4th কলামে বের হয়ে আসবে সেটাকে আমরা কোয়ান্টিটি দিয়ে ডিভাইডেড করলে এভারেজ ভেরিয়েবল কস্ট বের করতে পারবো। যেমন ধরেন আমি যদি এই কোয়ান্টিটিটাতে 500 কোয়ান্টিটির জন্য এভারেজ ভেরিয়েবল কস্ট বের করতে চাইতাম। এখানে আমার ভেরিয়েবল কস্ট ছিল হচ্ছে 2400 আমি এটা বের করেছিলাম আমরা। এটাকে আমার কোয়ান্টিটি ছিল কি 500 এটা দিয়ে ডিভাইডেড করব এবং সেখান থেকে যে অ্যান্সার আসবে সেটা নিব। এভাবে আমরা বের করব। টোটাল টোটাল সরি এভারেজ টোটাল কস্ট অর এভারেজ কস্ট যেভাবেই নামটা নেই না কেন এটা বের করার ২ টা ওয়ে আছে। একটা হচ্ছে টোটাল কস্টকে কোয়ান্টিটি দিয়ে ডিভাইডেড করা যায় অথবা এভারেজ ফিক্সড কস্ট আর এভারেজ ভেরিয়েবল কস্টকে সাম করলেও পাওয়া যায়। তো আমরা একটা বের করে দেখেছিলাম এই যে ৩৬০০ যেটা কারণ 100 ইউনিটের জন্য আমি যদি এভারেজ টোটাল কস্ট বের করি আমাদের সিম্পল জিনিস হতে পারে এরকম যে টোটাল কস্ট দ্যাট ইজ 3600 এটাকে আমি 100 দিয়ে ডিভাইড করলাম। 100 দিয়ে ডিভাইডেড করলাম আমি পেলাম 36 অথবা আরেকটা কাজ আমরা যেটা করতে পারতাম যে এভারেজ ভেরিয়েবল কস্ট আর এভারেজ ফিক্সড কস্ট কে যোগ করতে পারতাম। সো এভারেজ ভেরিয়েবল কস্ট আমার এখানে এভারেজ ফিক্সড কস্ট আমার এখানে ছিল যে 24 আর এভারেজ ফিক্সড কস্ট ছিল ভেরিয়েবল কস্ট হচ্ছে 12 সো এই দুটোকে যোগ করলে আমরা কিন্তু 36 পাই। সো আপনি যেই ওয়েতে বের করেন না কেন ইটস আপ টু ইউ হবে। এখানে একটা প্রশ্ন করে আমাকে স্টুডেন্টরা অনেক ক্ষেত্রে ম্যাডাম আমাকে কি এখানে ক্যালকুলেশন করে দেখাতে হবে কিনা? এই যে ছোট ক্যালকুলেশন গুলো যেগুলো এগুলো কিন্তু করে দেখাতে হবে। কারণ নাহলে আপনি কোথা থেকে পাচ্ছেন? আমি কিভাবে বুঝবো? জাস্ট চট করে ভ্যালু বসিয়ে দিলে তো হলো না। এটাতে যেহেতু মার্কসও থাকবে এবং এটা তো বললাম আপনারা ফিজিক্যাল ক্লাসে এক্সাম যখন দিবেন তখন তো টাইম পাবেন। আপনাকে এরকম টেবিল দেওয়া হবে। তো টেবিলটাতে আপনারা এরকম ভেঙে, ভেঙে এটা করবেন। তো একদম ডিটেইল আউট করে যে লিখতে হবে তা না। যেমন এখানে যেমন জাস্ট ভ্যালুটা বসিয়ে দিচ্ছে এভাবে এরকম ডিরেক্ট এই ফরম্যাটে আসবো। এরপর আসি মার্জিনাল কস্ট মার্জিনাল কস্ট নিয়ে একটু কথা ছিল। মার্জিনাল কস্ট আমি লাস্ট ক্লাসেও বলেছি যে আমি একটু টাইম দিব সেখানে বসে আমরা কাজ করব। মার্জিনাল কস্টের জন্য আমি একটু নিচে যাচ্ছি মানে এই ওয়ার্ড ফাইলেরই নিচে বসে এটা কাজ করব। আমি 100 ইউনিটের জন্যই হচ্ছে গিয়ে এখন মার্জিনাল কস্টটা বের করব। একটু জুম করলাম যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। তো আমি 100 ইউনিটের জন্য মার্জিনাল কস্টটা আমরা বের করব। তো মার্জিনাল কস্ট বের করার ফর্মুলাটা মনে হয় আমাদের মনে ছিল। মার্জিনাল কস্ট বের করতে চাচ্ছিলাম আমরা কিভাবে যে চেঞ্জ ইন আমি এটা লিখছি যেহেতু আমার ডেল্টা সাইনটা এখানে আনা সম্ভব না। চেঞ্জ ইন টোটাল কস্ট এরকম একটা ফর্মুলা ছিল যে ডেল্টা টিসি ডিভাইডেড বাই ডেল্টা কিউ দ্যাট ইজ চেঞ্জ ইন কোয়ান্টিটি। এভাবে আমরা হচ্ছে গিয়ে মার্জিনাল কস্টটা বের করছিলাম। তা আমি এখানে বলেছিলাম কি যে চেঞ্জটা আমরা কিভাবে বের করব চেঞ্জটা বের করার ওয়েটা হচ্ছে ডেল্টাটা মিনিংটা হচ্ছে কি নিউ টিসি মানে নতুন টোটাল কস্ট যেটা আমার হবে সেটা থেকে আমার ওল্ড টিসি পুরাতন যে টোটাল কস্ট থাকবে সেটা মাইনাস করতে হবে। ঠিক একইভাবে চেঞ্জ ইন কোয়ান্টিটিটাও এভাবে পাবো যে নিউ কোয়ান্টিটি থেকে আমার হচ্ছে গিয়ে আমার যে ওল্ড কোয়ান্টিটিটা আছে ওটা মাইনাস করতে হবে ওইভাবে পাবো। ওল্ড কোয়ান্টিটি যেটা আছে আমরা ওইটা পাবো। তো এখন আসি আমি 100 ইউনিটের জন্য বের করতে চাচ্ছিলাম। তো 100 ইউনিটটা এখানে যখন বের করছি এখানে একটু খেয়াল করে দেখেন আমার এখানে টোটাল কস্টটা হচ্ছে গিয়ে 3600 মানে নতুন যে 100 ইউনিটের জন্য যে টোটাল কস্ট সেটা নতুন টোটাল কস্ট এর প্রিভিয়াস ইউনিটের জন্য সেটা হবে পুরাতন টোটাল কস্ট। সো 100 ইউনিটের জন্য আমার টোটাল কস্টটা হচ্ছে গিয়ে 3600
মাইনাস এর ঠিক প্রিভিয়াস যে টোটাল কস্ট ছিল সেটা হচ্ছে গিয়ে মানে সেটা আমার ওল্ড টোটাল কস্ট হিসাবে আসবে, সেটা হচ্ছে 2400। মাইনাস করলাম ডিভাইডেড বাই, এখন আবার কি হবে যে চেঞ্জ ইন কোয়ান্টিটিটা বের করতে হয়। তাহলে নতুন কোয়ান্টিটি থেকে পুরাতন কোয়ান্টিটিটা মাইনাস করতে, নতুন কোয়ান্টিটি এখানে কত 100, আর আমার পুরাতন কোয়ান্টিটিটা কি 0। আমি এটা করলাম, করার পরে এখানে আমরা এখন কি দেখতে পাচ্ছি, উপরে ডিভাইডেশন দিলে উপরে আসে হচ্ছে 1200 ডিভাইডেড বাই 100, ইকুয়াল আমি কত পেলাম 12। So this is the marginal cost for 100 unit. বুঝতে পারছি? আর একটা করে দেখাই, এটা ছিল হচ্ছে 100 ইউনিটের জন্য। আমরা ধরেন একটা বড় ইউনিটের জন্য, ধরেন এই 500 ইউনিটের অনেকগুলো বের করেছে, এই 500 ইউনিটের জন্য আমি আবার মার্জিনাল কস্ট বের করতে যাচ্ছি। তো 500 ইউনিটের জন্য যদি মার্জিনাল কস্ট বের করতে চাই, তাহলে 500 এর যে কোয়ান্টিটিটা সেটা আমার টোটাল কস্ট যেটা সেটা আমার হচ্ছে নিউ টোটাল কস্ট, আর এর প্রিভিয়াসটা হচ্ছে ওল্ড। তো 500 ইউনিটের জন্য আমার টোটাল কস্টটা ছিল হচ্ছে 6600, আর ঠিক এর প্রিভিয়াস যে টোটাল কস্টটা ছিল সেটা ছিল হচ্ছে গিয়ে 5600। এটা ছিল আমার ওল্ড কোয়ান্টিটি, মানে সরি ওল্ড টোটাল কস্ট। ঠিক একইভাবে আমার এখানে নিউ কোয়ান্টিটিটা হচ্ছে 500, আর ঠিক এর আগের প্রিভিয়াস যেহেতু ওল্ড কোয়ান্টিটিটা নিতে হবে, ওল্ড কোয়ান্টিটি হচ্ছে 400। তো 5600 থেকে মাইনাস করলে এখানে আসে হচ্ছে 1000 ডিভাইডেড বাই এখানে কোয়ান্টিটি হচ্ছে 100। সো অ্যান্সারটা আমরা পেলাম হচ্ছে গিয়ে 10। So this is the answer. ম্যাম সেক্ষেত্রে প্রথম যেটা আছে জিরো কোয়ান্টিটি, ওখানে যদি কোনো সংখ্যা থাকতো তাহলে ম্যাম ওইটা প্রিভিয়াসটা কিভাবে পেতাম? এটা খুব ইরিলেভেন্ট একটা প্রশ্ন হয়ে গেল না? জিরোর পিছনে কোনো কোয়ান্টিটি মানে সংখ্যা হতে পারে? আমার প্রোডাকশন না ওই কি যে নেগেটিভ থেকে শুরু হতে পারে? আচ্ছা ম্যাম, এক্সামের সময় যদি আপনি দেন, যদি ওই জায়গায় জিরো আমি না থেকে যদি এক্সামের কোনো সময় সংখ্যা এরকম থাকে তাহলে ইরিলেভেন্ট জিরোই থাকবে জিনিস কিনা? কেন দিব? কেন আমি প্রোডাকশনে আছি। আপনারা তো সবাই প্রোডাকশনের সাথে রিলেটেড, আপনাদের যে জব গুলো এগুলো প্রোডাকশনের সাথে রিলেটেড। কখনো নেগেটিভ প্রোডাকশন মানে জিরোর পিছে কিছু দিতে হবে, তাহলে কি? আবার তো কোয়ান্টিটি অ্যাটলিস্ট মেনশন করতে হয়। তাহলে জিরোর পিছে কিছু দিতে হলে এটা কি? নেগেটিভ ভ্যালু দিতে হয় সংখ্যা রেখা অনুযায়ী। সংখ্যা রেখাটা কি মানে মানে আপনি বলেন তো, নেগেটিভ কোয়ান্টিটি মানে নেগেটিভ আইফোন তৈরি হয়? না ম্যাম, তার মানে জিরো থেকে শুরু হবে আর কি ওই জায়গায়, সেক্ষেত্রে মানে মাস কোয়ান্টিটি ওটা বের করা লাগবে না, তাই তো? ফার্স্ট কোয়ান্টিটি বের করতে হবে না, এবং ফার্স্ট কোয়ান্টিটির ওই জায়গাটা সবসময় জিরোই হবে, এরকমই একটা বিষয়। যে আমি যেমন যে কিছু জায়গায় বলেছি এটা জিরো না, এটা হচ্ছে গিয়ে যে জাস্ট হচ্ছে স্কিপ করে গিয়েছে, এরকম হবে। আচ্ছা, আমি কি বোঝাতে পেরেছি? জি ম্যাম। এখন যদি এটা বুঝতে পারেন, কারো কোনো কোশ্চেন থাকলে ডেফিনেটলি ইউ ক্যান আস্ক মি। এই ইন দ্য মিন টাইম আমি হচ্ছে গিয়ে আপনাদের ব্রেকআউট রুমটা ক্রিয়েট করব। ব্রেকআউট রুম ক্রিয়েট করব এবং এটা অ্যাসাইন করব। আচ্ছা, ব্রেকআউট রুমের বিষয়টা আসে, আপনারা কখনো এভাবে ব্রেকআউট রুমটা করেন নাই, এই জন্য একটু বলে দিই যে এখানে আসলে ঘটনাটা কি হবে। সেটা হচ্ছে গিয়ে ব্রেকআউট রুম আমাদের যেভাবে আসবে সেটা হলো যে আমাদের একটা অ্যাসাইনমেন্টের মতো একটা টাস্ক আমি এখন দিব, এবং সেখানে হচ্ছে গিয়ে আপনাদের এটার মার্কস থাকে। এই যে মার্কস গুলোর উপর বেস আমি বলেছি, ইভেন আমি একটা ক্লাস টেস্ট হচ্ছে গিয়ে এটা থেকে মার্কস করে আনি, তাহলে বুঝেন কতটা ইম্পর্টেন্স দেই এই জিনিসগুলোকে। কারণ এটা একটা খুব ভালো, এটা ক্লাস অ্যাক্টিভিটিস হয়, আপনাদের অ্যাক্টিভিটিস থাকে। যেটা হবে যে এখন যা স্টুডেন্ট আছে সেটার উপর বেসিস করে আমি কয়েকটা গ্রুপ মেক করব, 4টা 5টা।
4-5টা গ্রুপ মেক করে সেই গ্রুপে আপনারা প্রথমে ডিসকাশন করবেন। ডিসকাশন করে যেই টেবিলটা দিব এই টেবিলটা হচ্ছে কি আপনাদেরকে সলভ করতে হবে। আবারও বলছি এখানে কাজটা শুধু সেলফ না, মানে আমি সেলফ সেন্টার্ড কোনো কাজ করব এখানে বিষয়টা সেটা হবে না, এখানে কাজ হবে গ্রুপ ওয়াইজ। অর্থাৎ এখানে আপনার মার্কসটা টোটালি ডিপেন্ড করবে হচ্ছে গিয়ে আপনার অ্যাক্টিভিটিস এবং আপনার গ্রুপের অ্যাক্টিভিটিস এর উপর। অর্থাৎ আমি আপনাকে মার্কস দিব হচ্ছে গিয়ে আচ্ছা, আমাকে এখন কে ফোন দিচ্ছে, আমি একটু ধরি। হ্যাঁ, হ্যালো। ওকে, সো যেটা বলছিলাম সেটা হচ্ছে গিয়ে যে আই এম সরি, হ্যাঁ, একটা স্টুডেন্টেরই ফোন আসছিল, আমি ইম্পর্টেন্ট কল ভেবেই ধরেছি। সো যেটা বলছেন ব্রেকআউট রুমটাতে যেটা হবে যে ওই একটা তাদের একটা টেবিল আমি অ্যাসাইন করবো, এটা যখন ব্রেকআউট রুম ক্রিয়েট করে দেবো ওইটার সাথে টেবিলটা অ্যাসাইন হয়ে যাবে, মানে গুগল ক্লাসরুমে পাবেন। আচ্ছা, সো এখানে যেটা হবে যে আপনাদের মার্কসটা ডিপেন্ড করবে হচ্ছে গিয়ে আপনার অ্যাকুরেসি প্লাস আপনার গ্রুপের অ্যাকুরেসির উপরে। আহ মানে এমন হলো যে আপনি ভালো করেছেন বাট আপনার গ্রুপমেটরা ভালো করে নাই, তাহলে কিন্তু আপনি মার্কস পাবেন না, অর্থাৎ ওই অনুযায়ী মার্কস পাবেন। মানে আমি এখানে আসলে এভারেজ মার্কিং করব না। একটা গ্রুপে যদি 3 জন থাকে, 3 জনের মধ্যে একজন অ্যাকুরেট অ্যান্সার করেছে, সে পেয়েছে 10 আউট অফ 10, বাকি 2 জন কিছুই করতে পারে না, তার মানে এটা 0, আমি তাকে 0 দেব। মানে এখন তার 2 জনকে 0 দিলাম, তাহলে 3 জনের মধ্যে এভারেজে মার্কস কত আসবে? 3.33 এরকম একটা মার্কস, আমি এরভাবেই মার্কসটা দিতে থাকবো। সো যেটা হবে যে এখানে আপনি ডেফিনেটলি আপনার গ্রুপমেটের সাথে ডিসকাশন করবেন, ডিসকাশন করে হচ্ছে গিয়ে ডিসকাশন করবেন এবং ডিসকাশন করে সেও যাতে ঠিকঠাক মতো করছে, আপনিও যাতে ঠিকঠাক মতো করছেন, দুইটাই মেক শিওর করবেন। এবং এটার জন্য টাইম স্ট্রিক্ট, আমার ক্লাস শেষ, এটা টাইমও শেষ, আর কোনো কথা নেই। কারণ যেহেতু আমি তো বললাম এটা জাস্ট ক্লাসের অ্যাক্টিভিটিস, আমার ক্লাস টাইম শেষ, এটা টাইমও শেষ। 4:30 পর্যন্ত টাইম দেবো, যেহেতু একটা ফাইলটা আপলোড করবো। ফাইল মানে কি কিচ্ছু না, শুধু যে খাতার মধ্যে করবেন, দরকার হলে একটা খাতা নিয়ে বসেন, খাতার মধ্যে করবেন, সেই খাতার ছবিটা আপলোড করতে হবে, এতটুকু। এটাকে কোনো কিছুতে কনভার্ট পর্যন্ত করা দরকার নেই। খাতার উপরে নিজের নাম, আইডি এবং ব্রেকআউট রুমে জয়েন করার সাথে সাথে ব্রেকআউট রুম নাম্বারটা একটু কাইন্ডলি নোটিস করবেন যে আপনি কোন ব্রেকআউট রুম বিলং করছেন, কারণ আপনার ব্রেকআউট রুমের নাম্বারটা ইম্পর্টেন্ট। আমি যদি কারোর ব্রেকআউট রুম নাম্বার না পাই, আমি তাকে অ্যাক্সেস করব না, অর্থাৎ আমি ধরে নিব সে কোনো ব্রেকআউট রুমে ছিল না, এই কারণে ব্রেকআউট রুম নাম্বারটা দিতে পারে নাই। সো আমি কিন্তু তাকে ব্রেকআউট রুমে নিব না, মানে আমি তাকে মার্কস দিব না। সো ব্রেকআউট রুমের নাম্বারটা লেখাটা ইম্পর্টেন্ট। আর হচ্ছে কি অ্যাকুরেসি। এখন আসি ম্যাথটা কিভাবে করবো। একটা টেবিল আছে, যেহেতু টেবিলটা সলভ করতে হবে, এটাই হচ্ছে আপনার ম্যাথ। এখন টেবিলটা সলভ করতে হবে। সলভ করব কিভাবে, যে এই যে আমরা এখন যেমন এখানে যেমন ভেঙে ভেঙে করতেছিলাম, এইভাবে জাস্ট টেবিলটা সলভ করে ফেলবো, এতটুকুই, আর কিছু না। আচ্ছা, মার্জিনাল কস্টের ব্যাপারটা প্রসঙ্গে, ম্যাডাম মার্জিনাল কস্টে তো কয়েকটা স্টেপ ছিল, আমাকে পুরোটা ভেঙে দেখাতে হবে না, এত ভেঙে দেখানো দরকার নেই, একটা স্টেপ দেখালেই হলো যে চেঞ্জ ইন টোটাল কস্ট কতটুকু, চেঞ্জ ইন কোয়ান্টিটিটা কতটুকু, এতটুকু দেখালেই আমি আম কমপ্লিটলি ওকে। সো আমি এখন ব্রেকআউট রুম ক্রিয়েট করেছি, আমি ক্রিয়েট তো করে রেখেছি। এক একটা ব্রেকআউট রুমে বেশি স্টুডেন্ট নেই, 3 জন করে আছেন। আমি আসলে চাচ্ছিলাম 3 জন করে দিতে, কিন্তু স্টুডেন্ট নাম্বার ইকুয়াল না, নাহলে আমি হয়তো 4টা ব্রেকআউট রুম, মানে আরো একটা ব্রেকআউট রুম ক্রিয়েট করতাম। 3 জন করে ব্রেকআউট রুম হবে, বেশি স্টুডেন্ট একটা ব্রেকআউট রুমের দরকার নেই। আচ্ছা, আমি আরেকটু রিক্রিয়েট করি, 2 জন করে থাকুক দরকার হলে, একটা ব্রেকআউট রুম বাড়াই। ওকে, ফাইন। সো একটা ব্রেকআউট, ম্যাক্সিমাম ব্রেকআউট রুমে হচ্ছে 3 জন, একটা ব্রেকআউট রুমে হচ্ছে 2 জন আছেন। তাছাড়া সবগুলো ব্রেকআউট রুমে হচ্ছে কি 3 জন 3 জন, মানে আমি 3 জন করে ব্রেকআউট রুম চাচ্ছি, এটাই বলতে চাচ্ছিলাম। তো 3 জন করে ব্রেকআউট রুম চাচ্ছি, এটা র্যান্ডম বেসিসে ক্রিয়েট হয়েছে। তাহলে আমরা এখন কি করব, আমি ব্রেকআউট রুম ওপেন করে দিচ্ছি। ব্রেকআউট রুমে আপনি হচ্ছেন জয়েন করবেন, করে গ্রুপমেটদের সাথে কথা বলবেন, কথা বলে হচ্ছে গিয়ে এই যে এখন যে আপনার গুগল ক্লাসরুমে যে ওটা অ্যাসাইন হয়ে যাবে, ওটা সাবমিট করবেন।
ওকে, আরেকটা জিনিস ম্যাডাম, আমি ওইটা কোথা থেকে পাবো? গুগল ক্লাসরুম থেকে পাবো। একটা ফাইল আপলোড করে দিচ্ছি, ওয়ার্ড ফাইল। যে ওয়ার্ড ফাইলে এরকম একটা টেবিল আছে, সেই টেবিলটা সলভ করতে হবে। কোনো কোশ্চেন আছে? ব্রেকআউট রুম নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা? ম্যাম, যে টেবিলটা মানে লেকচারের সময় দিলেন, ওই টেবিলের উপরে কি হবে না আলাদা কোনো হ্যাঁ, এরকমই টেবিল? টেবিল, এরকমই একটা টেবিল, জাস্ট ভ্যালু একটু ডিফারেন্ট। অলরেডি আমি অ্যাসাইন করেছি। আচ্ছা ঠিক আছে, আমি ব্রেকআউট রুম ওপেন করলাম, আর তার ব্রেকআউট রুমে জয়েন করেন সবাই। দেখেন এখানে একটা ইয়া গেছে যে উড ইউ লাইক টু জয়েন দ্য ব্রেকআউট রুম 1 2 3। সো ব্রেকআউট রুম নাম্বারটা খেয়াল করি আমরা, এবং খেয়াল করে এই ব্রেকআউট রুম গুলোতে জয়েন করে যাই। তারা হচ্ছেন কি এখন এখানে আছেন, আর বাকি এখন ব্রেকআউট রুম ক্লোজ হয়ে যাচ্ছে। সো যারা ব্রেকআউট রুম থেকে, যে 20 সেকেন্ডের মধ্যে ব্রেকআউট রুম গুলো ক্লোজ হয়ে আসবে। না ম্যাম, অনেকক্ষণ ফার্স্ট থেকে জয়েন ছিলাম, পরবর্তী ডিসকানেক্ট হয়ে গেছিলাম বুঝতে পারা না পারার জন্য। সাখাওয়াত কোন ব্রেকআউট রুমে ছিলেন? জি ম্যাম, আমি ব্রেকআউট রুমে জয়েন করছিলাম, কিন্তু ওখান থেকে পরেতে ডিসকানেক্ট হয়ে গেছিলাম। আমি তো সেটাই জিজ্ঞাসা করলাম, তো সেই ব্রেকআউট রুম নাম্বারটা কোনটা? ব্রেকআউট রুম নাম্বারটা নিশ্চয়ই দেখেছেন। 6 নাম্বার না কয় নাম্বারের জন্য ম্যাম? পরে আমি জয়েন করার পর দেখলাম এখানে চলে আসছে সরাসরি, পরে তার ব্রেকআউট রুম পাইনি। ম্যাম, ব্রেকআউট রুম পাননি? আচ্ছা, আমাদের সবাই ব্রেকআউট একটু রুম থেকে বের করে দিছে ম্যাম। আমি 5 নাম্বার ব্রেকআউট রুমে ছিলাম। কাউকে বের করে দেয়নি, ব্রেকআউট রুমটা ক্লোজ করে দিয়েছে। এই জন্য সবাই এখন আবার মেইন রুমে জয়েন করেছেন, মানে আমার ক্লাসে ব্যাক করে আসছেন। আচ্ছা, ম্যাম আমার একটু কথা ছিল এখন ম্যাম। একটু শুনি। সেটা হচ্ছে গিয়ে, না, যারা লেটে জয়েন করেছেন, আমি ব্রেকআউট রুমটা যখন অ্যাসাইন করি, আমি অনেকক্ষণ পরে ব্রেকআউট রুম অ্যাসাইন করেছি, বিকজ আমি সবার জয়েন করার জন্য ওয়েট করছিলাম। এখন আমি কোনো কথা শুনবো না। 40-50 মিনিট হুম। পরে আপনি ক্লাসে জয়েন করে তো ক্লাস অ্যাক্টিভিটিজ এর জন্য কোনো এক্সকিউজ এখানে কাজে দিবে না। তো যারা যারা ম্যাম, ব্রেকআউট একটু রুমে ম্যাম। ছিলেন, আমরা তো ইভিনিং ম্যাম, আমরা একটু মিউট করি আমরা। ম্যাম, আমরা একটু মাইক্রোফোন গুলো মিউট করি প্লিজ। সবাই যদি একেবারে কথা বলতে থাকে, আমি কারোর কথাই শুনবো না। ফার্স্ট অফ অল, যারা ব্রেকআউট রুমে ছিলেন, এদের মধ্যে থেকে আমি একটু কথা বলবো। প্রথমে আসি ব্রেকআউট রুম 5। আমি ব্রেকআউট রুম 5 এ বেশ ভালো কাজ করতে দেখেছি, এই জন্য ব্রেকআউট রুম আমি এখান থেকে মনিটরিং করা যায়। সো হাউ ওয়াজ ইউর এক্সপেরিয়েন্স ব্রেকআউট রুম 5 এ যে 3 জন ছিলেন? ব্রেকআউট রুম 5 এ কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি ম্যাম। ইয়েস আচ্ছা, ম্যাম, শুনতে পাচ্ছি। তো তাদের সবগুলো ব্রেকআউট রুমে মোটামুটি চেষ্টা করেছে কাজ করতে। আমি বলছি না করতে, আমি ব্রেকআউট রুম 5 এ জাস্ট মেনশন করলাম আমি কাজ করতেছি। তো কিরকম হলো, কি কি করলেন একটু বলেন, অন্যদের সাথে শেয়ার ম্যাম, করেন। ম্যাম, আমাদের প্রায় শেষ। শুধু মার্জিনাল কস্টটা আর বের করলে ম্যাম হয়ে 10 যাচ্ছে। মিনিট দিলে ম্যাম পুরোটা শেষ হয়ে যাবে। জি ম্যাম, আচ্ছা 10 মিনিটও লাগবে না। আচ্ছা, ঠিক আছে, মার্জিনাল কস্টটা বের করতে সময় লাগবে। তো ওই যে আমি তো ইয়াতে অ্যাসাইন করেছে, আমি একটু এখন আসলে আর টাইম দিব না, যেহেতু আজকে আমি আরেকটা চ্যাপ্টারে চলে যাব, তো ওইটা আমার দরকার। এখন তো আর ব্রেকআউট রুম নিয়ে পড়ে থাকলে হলো না। এবার আসে আমি আপনাদের প্রশ্ন করতে, মানে আমি উত্তর দিয়ে দিচ্ছি। ম্যাডাম, আমরা যারা ব্রেকআউট রুমে জয়েন করতে পারি না, লেটে জয়েন করছে, আমাদের কি হবে? প্রথম তাদের প্রশ্ন। আপনি বলেন, আমি যদি একটা ফিজিক্যাল ক্লাসে যেতাম, আমি একটা ক্লাস টেস্ট নিচ্ছি বা একটা টাস্ক দিয়েছি, আপনি 50 মিনিট পরে, আমার ক্লাস হচ্ছে 1 ঘন্টা 15 মিনিটের, আপনি 50 মিনিট পরে এসে ক্লাসে জয়েন করলেন, আপনি কি ক্লাস টেস্টটা দিতে পারতেন? ম্যাম ফিজিক্যাল ক্লাসে তো ইভিনিং ম্যাম একটু ম্যাম। সোমবার ক্লাস হতো না ম্যাম ম্যাম। অফিসে ছিলাম ম্যাম, ফিজিক্যাল অফিসে ম্যাম ক্লাসে মিটিং ছিল আমি 7টা পর্যন্ত ম্যাম। ফিজিক্যাল ক্লাসে তো আমি আমি ওখান থেকে কখনোই শুনি 40-এ নাই, বের হইছি ম্যাম। আমি ফিজিক্যাল ক্লাসে আমি কখনোই শুনি নাই যে যখন খুশি তখন ঢুকতে দেয় স্টুডেন্টদেরকে ইভিনিং এও। না ম্যাম, ম্যাম বললাম তো ম্যাম, ম্যাম আমি সোমবার তো বুঝতে ক্লাস পারছি হতো ম্যাম, না বাট ম্যাম, একটু বৃহস্পতিবার এবং আমি শুক্রবার একটু হতো না। কনসিডার করেন না ম্যাম, এই লাস্ট বারের ম্যাম, মতো। কারণ হচ্ছে ম্যাম মিটিং ছিল ম্যাম, মানে কাজও ছিল না, ডিরেক্ট মিটিং ছিল ম্যাম। আমি যখনই ম্যাম বের হইছি সাথে সাথে ম্যাম আমি জয়েন দিছি। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের কি, ছিলেন। যারা যারা ব্রেকআউট রুমে ছিলেন তাদেরকে বললাম 7:30 পর্যন্ত আসলে সাবমিশনের টাইমটা দিয়েছি, তো এটা একটু এডিট করে দিব, কারণ এটা হয়তো সবাই তো পুরোপুরি সলভ করতে পারে নাই, এটা একটু সলভ করে আসতে সময় লাগবে। আমি এটা টাইম হয়তো বাড়ায় রাত 9টা করে দিব, মানে আজকের যেটা এখন অ্যাসাইন হয়ে আছে, ডিউ তো 7:30 দাও, আমি এটাকে 9টা করে দিচ্ছি, টাইমটা একটু বাড়াই দিচ্ছি, যাতে একটু ক্লাস শেষ করে সময় নিয়ে এটা সাবমিট করতে পারেন। এবার আসি, এখানে একটা জায়গায় কনফিউশন ক্রিয়েট হয়েছিল, সেই কনফিউশনের জায়গাটা একটু সলভ করে দিই,
দিয়ে হচ্ছে কি আমরা আজকে নতুন টপিকে চলে যাব। 9:30 পর্যন্ত টাইম দিলাম। না মানে 7:30 ছিল, এটা বাড়িয়ে আমি 9:30 পর্যন্ত টাইম দিয়ে দিলাম। আচ্ছা, সাবমিট করব কিভাবে? প্রত্যেকটা ব্রেকআউট রুমেই যারা ছিলেন সবাই নিজের ফাইলটা আপলোড করবেন। আগে ব্রেকআউট রুমের স্টুডেন্টদের ক্ষেত্রে আসি, তাদেরকে আমি বলছি তারা কি করবে। তারা সবাই ফাইল আপলোড করবে এবং প্লিজ খাতার উপরে যাতে ব্রেকআউট রুম নাম্বারটা থাকে, যে আমি অমুক ব্রেকআউট রুমের 1 2 3, এন্ড আমাকে পার্সোনাল কমেন্টে লিখবেন যে আমি ব্রেকআউট রুম 1 2 অর 3 কোনটাতে ছিলাম। 3 না, 6 পর্যন্ত ব্রেকআউট রুম ছিল। এই 6টা ম্যাম ব্রেকআউট রুমের আইডির নিচে মধ্যে ম্যাম রুম নাম্বার লিখে দিন। হ্যাঁ, তাতেও হবে। আইডির নিচে রুম নাম্বার লিখলেই হলো। যে ব্রেকআউট রুমে ছিল 1 2 3 4 5 6, 6টা ব্রেকআউট রুম ছিল, 6টা ব্রেকআউট রুম নাম্বার লিখবো। এদেরকে আমি আউট অফ 10 মার্কিং করব। মার্কিংটা এখানে একটা বিষয় ছিল, যেহেতু এটা গ্রুপ অ্যাক্টিভিটিস, গ্রুপ অ্যাসাইনমেন্টের মার্কসটা, আমি এখানে মার্কিংটা তাদেরকে একটু এভারেজ মার্কিং আছে, অর্থাৎ আপনার অ্যাকুরেসির সাথে আপনার গ্রুপের অ্যাকুরেসি ইম্পর্টেন্ট। সো আফটার কমপ্লিটিং মাই ক্লাস কাইন্ডলি গ্রুপমেটদের সাথে দরকার হলে একটু এই জন্যই ছোট গ্রুপ করছিলাম, 2 জন 3 জন, যাতে কমিউনিকেশনটাও করতে পারেন ইজিলি। মেসেঞ্জার গ্রুপ আছে, ওখানে কথা বলতে পারেন, দরকার হলে গুগল ক্লাসরুমে পোস্ট দিয়ে কথা বলেন, কথা বলে একটু কমিউনিকেট করে অ্যাকুরেসিটা ঠিক রেখেন, যে আমার ম্যাথসটা যাতে ঠিক থাকে। আর যারা 50 মিনিট পরে জয়েন করেছেন, আমি একজনকে র্যান্ডমলি জিজ্ঞাসা করব, উনি উত্তর দিবেন। শারমিন বলেন, তাদেরকে কি আমার আউট অফ 10 মার্কিং করা উচিত? যিনি 50 মিনিট পরে ক্লাসে জয়েন করেছেন, সে কি ডিজার্ভ করে যে আউট অফ 10 আমি তাকে মার্কিং করব? শারমিন, শুনতে পাচ্ছি নাকি? শারমিন কথা বলবে না, নাই ক্লাসে শারমিন। আচ্ছা, কাকে জিজ্ঞাসা করব তাহলে? আমার ক্লাসে রেগুলার আমি পাই এরকম স্টুডেন্টের মধ্যে আছেন। আচ্ছা, তানভীর জামান মুন, অনেস্টলি বলেন, যিনি 50 মিনিট পরে ক্লাসে জয়েন করছে, তাকে কি আমার উচিত আউট অফ, মানে আপনাকে আমি যেভাবে মার্কিং করব উনাকেও সেভাবে মার্কিং করব? আপনি কি, এটা কি ইনজাস্টিস না? মুন আছেন ক্লাসে? তানভীর জামান মুন, জি ম্যাম। ম্যাম আমি তো ফার্স্টের দিকেই ছিলাম ম্যাম। এখন উত্তরটা দেন। যিনি এই যে বললাম 50-এ জয়েন করেছে, আর আপনি একদম 6টায় জয়েন করলেন, করে আপনাকেও আমি 10 আউট অফ 10 মার্কিং করে আপনি পুরাটা সময় কাজ করলেন, করে আপনাকে মার্কিং যা করলাম ওনাকেও তাই করলাম, এটা কি উচিত? ম্যাম আমি ঠিক আছে, আমি কনসিডার, আমি কিন্তু দেখবেন যে অ্যাটেন্ডেন্স এখন খুব ইয়া করি না। যারা লেটে জয়েন করেন বলি ঠিক আছে নেক্সট ক্লাসে অন টাইমে জয়েন করুন, যেহেতু টাস্কে, এক্সামে, এই জায়গায় সব জায়গায় আপনারা লেট করেন, আমি কি করব বলেন তো? ম্যাম আচ্ছা, সো যারা হচ্ছেন গিয়ে রাসেলের মতো লেটে জয়েন করছেন, কনসিডার করেন না। 50 মিনিট, এই যে 40 মিনিট 50 মিনিট পরে জয়েন করেছেন, আমি তারা এই তাদেরও তো অ্যাসাইন হয়েছে, তারা দেখতে পাবেন, তাদের তো ব্রেকআউট রুম নাম্বারও নাই, কোনো ব্রেকআউট রুম নাম্বার লিখতে যান না, আর তারা এটা সলভ করবেন, আপনাদেরকে আমি আউট অফ 7 একটা মার্কিং করব এখানে। বুঝতে পারছি? ম্যাম আমাদের তো ম্যাম 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 একটু এটা ম্যাম যদি এটা এইভাবে একটা চিন্তা করেন ম্যাম। কম্পেনসেশন, এটা লার্নিং। এরপরে তখন দেখবেন যে যদি জানেন যে কোনো টাস্ক আছে বা কিছু আছে, তখন অন টাইমে চেষ্টা করুন। এটা আজকের মতো, এটা এই জায়গায় জি আমি ম্যাম আমি বুঝতে শুনেন, পারছি ম্যাম। আমি 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 যে পার্সন ক্লাসটা নিচ্ছি, যে ক্লাসটা হোস্ট করছে, আমি ক্লাস যখন শুরু করছি, আমার ভয়েসটা যদি শুনতেন তাহলে বুঝতে পারতেন হাউ আপসেট আই এম। আমি আজকে আম্মুকে স্বপ্ন দেখতেছিলাম, স্বপ্নের মধ্যে আমি দেখলাম আম্মু আমার সাথে একটু কথা বললো, তারপরে না আম্মুকে জিজ্ঞেস করতেছি, আম্মু আমার তোমার সাথে অনেক কথা বলতে ইচ্ছা করে, তোমাকে দেখতে ইচ্ছা করে, আমি তোমার সাথে কিভাবে কথা বলবো? আমি এরপর না আম্মু চলে গেছে, স্বপ্নের মধ্যে থেকে চলে গেছে, আমার ঘুম ভেঙে গেছে, আমার এত মন খারাপ হয়ে গেছে যে আমি আম্মুর সাথে কথা বলতে পারলাম না। তারপরে আমি যে দেখেন ক্লাসে আসছি, তারপরে একটু পরে এই খারাপ লাগতেছে, কি করব, কিছু করার নেই, হোয়াট এভার ইট ইজ, আমরা ক্লাসে ব্যাক করি। সবারই অনেক রকম সিচুয়েশন থাকে, ম্যাম সেটা লক্ষ্যটা ভালো সেটা মানে হয়, হ্যাঁ বুঝি নাই। আপনি যে স্বপ্নটা দেখছেন এটা কি লক্ষণটা ভালো? আমি আম্মুকে প্রতিদিনই স্বপ্ন দেখি। আজকে আম্মুকে দেখে খুব মন খারাপ হচ্ছে, আম্মুর সাথে কথা বলতেছিলাম তো, আম্মু অনেক প্রশ্ন করতেছিলাম, আম্মুকে জিজ্ঞাসা করতেছিলাম, আম্মু তোমার যে রুহুটা চলে গেল, তোমার কি কষ্ট হয়েছে? আম্মু বলতেছে না। আচ্ছা, আমি এগুলা নিয়ে কথা বলবো না। ম্যাম আমি যতটুকু জানি আপনার আসলে দোয়া করা উচিত, মানে আপনার কাছ থেকে আপনার আম্মু কিছু চায় যে আপনি তার জন্য দোয়া করুন, দোয়া কারণ করো। আমি পার্সোনালি বিষয়টা জানি আর কি, এই জন্য আপনাকে সাজেস্ট করলাম। জি ম্যাম।
তো যাই হোক আম্মুকে আমি বারবার জিজ্ঞাসা করতেছিলাম যে আম্মু তোমার সাথে না কিভাবে কথা বলবো একটু বলো না। তো আসলে কি আম্মু তোমার সাথে কথা তো বলতে ইচ্ছা করে, তোমার তো ফেসবুক নেই, এরকম মনে হয় বলতেছে, ফেসবুক নেই, মেসেঞ্জার নেই, কিছু নেই, কথা বলবো কিভাবে, কি জানি আম্মু চলে গেল। আচ্ছা আমাদের ইয়াতে আসে এই নাহলে টেবিলটা সলভ করতে পারবেন না অনেকে। অনেকে বুঝতে পারেন নাই যে ফিক্সড কস্ট এখান থেকে গিয়ে বের করে, যেহেতু আমি এখানে কোথাও ফিক্সড কস্ট মেনশন করি নাই। ম্যাম ওয়েট ম্যাম বের করার ওয়েটা ছিল হচ্ছে গিয়ে এখানে, আমি বলে দিই। হ্যাঁ বলেন বলেন ম্যাম বলেন ম্যাম। ম্যাম হচ্ছে ম্যাম যে ম্যাম গ্রুপ ম্যাম ক্রিয়েট করে দিলেন ম্যাম, ওইটার মধ্যে ম্যাম হঠাৎ এখন দেখি যে আমি ম্যাথটা করতেছিলাম, অলরেডি করা হয়ে গেছে, তো দেখলাম ম্যাম মানে ওইটা চলে গেল। সমস্যা নেই, ওনাদের সাথে একটু কমিউনিকেট করে বলেছি সাবমিট করে দিন, প্রবলেম নেই, টাইমও ও বাড়িয়ে দিয়েছে, 9:30 পর্যন্ত করে দিয়েছে, সমস্যা নেই। আপনি কোন ও ব্রেকআউট রুমে ম্যাম আমাদের ছিলেন তো হয়ে গেছে ম্যাম, আমরা কি দিয়ে দিব? 03 তে ছিলাম ম্যাম। ওই 3 এর সাথে কমিউনিকেট করে ওদের সাথে ঠিকঠাক করে তারপর ব্রেকআউট রুম ম্যাম মানে 3 তে ম্যাম একজনই ছিল, মেহেদি ভাইয়া ছিল আমার সাথে শুধু। জি 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 তো ওটা এখন আর পাবলিক প্ল্যাটফর্মে কথা না বলে নিজেরা কথা বলে ঠিক করে নিয়ে, ওকে ম্যাম আমি ওকে ওটা ম্যাম বলছি, এটা তো সমস্যা নেই। ব্রেকআউট রুম ঠিক থেকে আছে যারা ছিলেন ডিসকানেক্টেড হয়ে গেছেন, আমি ওটা কনসিডার করেছি। আচ্ছা একটা জায়গায় আসি, আমি এখানে কোথাও ফিক্সড কস্ট দেই নাই। ফিক্সড কস্টটা কিভাবে পাবো? এই যে দেখেন সেকেন্ড 100 ইউনিটস এর জন্য আমি এখানে ভেরিয়েবল কস্ট দিয়ে দিয়েছিলাম, তাহলে 3300 থেকে 800 মাইনাস করলে কত আসে এখানে? কত কি জানি বললেন? 2500 2500। ম্যাম 2500। তাহলে একবার যদি 2500 আসে মানে সব জায়গার ফিক্সড কস্ট কি সবগুলোই সেম সেম হবে না? তার মানে সেম জিরোর আসবে জন্য ম্যাম। 2500 হবে, আবার 300 জন্য 2500 হবে, এই তো বের হয়ে গেল। এরপরে এগুলো এভারেজ ফিক্সড কস্ট। এই যে ফিক্সড কস্ট বের হলো, এটাকে কোয়ান্টিটি দিয়ে ভাগ করলে পাবো এভারেজ ভেরিয়েবল কস্ট। আবার এই যে ভেরিয়েবল কস্ট প্রত্যেকটা জায়গা থেকে এখন বের করতে পারবেন, সেখান থেকে পাবো। তবে 0 ইউনিটের জন্য এগুলা কিচ্ছু নাই, আবারও বলে দিচ্ছি, ইভেন 0 ভেরিয়েবল ইউনিটের কস্টও জন্য নাই। 0। হ্যাঁ 0 ইউনিটের জন্য সব এগুলা 0 ম্যাম আবার একটু রিপিট করেন। হ্যাঁ আমি আবার বলছি। তো মানে দেখা যাবে যে ভেরিয়েবল ম্যাম এভারেজ ফিক্সড কস্টটা তো একই হবে ম্যাম। হ্যাঁ এভারেজ মানে ফিক্সড কস্টটা একই হবে। না 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 উনি ভুল বলছেন, আমি একটু ধরাই দিচ্ছি। এভারেজটা ভুল জি ম্যাম। এভারেজটা চেঞ্জ হতে পারে কিন্তু ফিক্সড কস্টটা আমার প্রত্যেকটা ইউনিটের জন্য সেম হয়, কারণ এটা একটা ফিক্সড মানে এই খরচটা। ও সরি 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 স্যার, আমি একটা ভুল বলছি, আমি একটা ভুল বলে দিচ্ছি, সরি আমাকে একটু মাফ করেন। ভুলটা কি বলেছি এটা একটু বলি, এখানে একটু ভুল বলেছি, সরি, আমি সরি বললাম। ভুলটা বলেছি হচ্ছে এই জায়গায়, আমরা কি জানি 0 ইউনিটের জন্য কি ভেরিয়েবল কস্ট থাকে? 0 ইউনিটের জন্য ভেরিয়েবল কস্ট হয় 0। না ম্যাম 0 থাকে। তাহলে এটা ফিক্সড কস্ট কি হওয়ার কথা ছিল? 3000 না? আমি একটু ভুল বলছি, আই এম সরি, জি আমি ম্যাম এক্সট্রিমলি আমিও সরি। এটা ক্যালকুলেট করার আমি পর ম্যাম 3000 আসছে, হ্যাঁ এখন হ্যাঁ ভাবলাম আমি 2500 কেন এক্সট্রিমলি সরি, আসতেছে। আমি এক্সট্রিমলি সরি, আমি ওই যে একটু ইমোশনাল হয়ে আমি ওই দিকে চলে গেছি, ডাইভার্ট হয়ে গেছি। জি ম্যাম জি আমি ম্যাম এক্সট্রিমলি সরি। আমার তো 0 ইউনিটের জন্য ভেরিয়েবল কস্ট নাই। যাদের যদি না বুঝে থাকে তাহলে একটু মনে করে দেখেন, ভেরিয়েবল কস্ট এমন ছিল যে আমার যদি প্রোডাকশন না থাকে তাহলে ভেরিয়েবল কস্ট 0, প্রোডাকশন থাকলে ভেরিয়েবল কস্ট হবে। তো 0 ইউনিটের জন্য ভেরিয়েবল কস্ট 0 হয়। আর যখন কোয়ান্টিটি বাড়ে তখন আমার ভেরিয়েবল কস্টও বাড়তে থাকে। তো এখানে কোথাও ভেরিয়েবল কস্ট এক জায়গায় 800 দেওয়া ছিল, তো এখানে একবার যখন আমি এখন প্রথমবারে আমি কেন ফিক্সড কস্ট 3000 লিখলাম, কারণ এখানে আমার টোটাল কস্ট ছিল 3000। তাহলে যদি আমার ভেরিয়েবল কস্ট নাই থাকে 0 হয়, তাহলে আমার ফিক্সড কস্ট কি হবে পুরো বাকিটা? তাহলে তো এখানে টোটাল কস্ট বলা আছে 3000, তার মানে 3000টাই আমার শুধু ফিক্সড কস্ট ছিল। তো বাকি ইউনিট গুলোর জন্য অর্থাৎ 33 এর জন্য মানে 100 ইউনিটের জন্য ফিক্সড কস্ট 3000, সরি আমি যাদেরকে বলছি এটা একটু ভুল বলছি, আমি সরি বললাম। 3000, 300 ইউনিটের জন্য 3000 এরকম হবে। তারপরে হচ্ছে গিয়ে এখানে আমি এরকম একটা মিস্টেক করছি কেমন? আচ্ছা এটা একটু আমাকে একটু সরি, ম্যাম আমি ওই জায়গাতে ফুল 800 হবে না, মিস্টেক। হ্যাঁ এখানে হচ্ছে গিয়ে 300 হবে। হ্যাঁ আমি একটু মিস্টেক করেছি, আমি এটাই বলতেছি। জি ম্যাম একটু এখানে ঠিকই বলছেন। 300 তারপরে 400 হ্যাঁ তারপরেরটা হবে এইটা 1500। তারপরেরটা হচ্ছে 800, ওই যে উপরে উঠায় ফেলছি, এটা মোস্ট প্রবাবলি এই জি জায়গায় ম্যাম করতে যে এরপরটা আমি আপনাদের 1500। যখন লিখছিলাম তখন আমি এখানে এই ভ্যালুটা বসাচ্ছিলাম, যখন ব্রেকআউট রুম অ্যাসাইন করছিলাম এই জায়গায় ভুলটা ম্যাম করেছি। আমি ম্যাম যখন এটা ক্যালকুলেট করছি দেখি আমার এখানে ম্যাম 300 আচ্ছা আসছে, কিন্তু হ্যাঁ আপনার এখানে এখানে একটু 800 ভুল দেওয়া। হচ্ছে, আমি এটা কারেকশন তো দিয়েই দিলাম যে এখানে আমরা একটা ভুল করেছি। আপনারা অ্যাটেন্ডেন্স নিচ্ছিলাম মানে একই সময় আমি অ্যাটেন্ডেন্সটা কাউন্ট করছিলাম, প্লাস হচ্ছে গিয়ে এই টেবিলের এই কিছু ভ্যালু বসাচ্ছিলাম। এই দুইটা টাস্ক মাল্টিটাস্কিং করতে ভুলটা করেছে। আচ্ছা এভাবে দেখেন, যদি আমরা অনেকে সলভ করছি হয়তো টেবিলে, এই জায়গায় আমার ইনফরমেশন ভুল দেওয়ার জন্য তো একটু ভুল হয়েছে, আমি সরি বললাম, ওটা একটু ঠিক করে নিব আমরা।
এরপরে আসি এভারেজ ফিক্সড কস্ট Okay. কিভাবে বের করব? প্রথমটা দেখুন যখন জিরোর জন্য তো কিছু না, এগুলো তো সব বাদ। প্রথম মানে শুধু আপনার এই পরের ৩ টা ইউনিটের জন্য বের করতে, তো এগুলো বাদ। এগুলো কিচ্ছু আসবে না। মার্জিনাল কস্টও এখানে 0। এর পরের ইউনিট গুলোর জন্য আসবে। যেমন হচ্ছে গিয়ে এখানে এভারেজ ফিক্সড কস্ট যখন বের করব তখন আমার ফিক্সড কস্ট ৩০০০ ডিভাইডেড বাই 100 এভাবে পাবো। বা এখানে যেমন ভেরিয়েবল কস্ট বের করব ৩০০ ডিভাইডেড বাই 100 এভাবে পাবো। এখানে যেমন এভারেজ টোটাল কস্ট বের করব ৩৩০০ ডিভাইডেড বাই 100 এভাবে বের করব। মার্জিনাল কস্ট যখন বের করব চেঞ্জ ইন টোটাল কস্ট, এখানে চেঞ্জ ইন টোটাল কস্ট হচ্ছে 300 আমি দেখতে পাচ্ছি, চেঞ্জ ইন কোয়ান্টিটি হচ্ছে 100 এভাবে বের করব। বুঝতে পারছি? তো এভাবে আমরা বের করব। এখন দেখেন আমি সব জায়গায় ছোট ক্যালকুলেশন গুলো লিখেছি। আমি এটা বলেছিলাম যে ক্যালকুলেশন গুলো লিখবো বিকজ আমি যদি ক্যালকুলেশন গুলো না লিখি ইন দ্যাট কেসেস আমার যেটা হবে যে আমার হচ্ছে গিয়ে ভুলটা হয়ে যাবে এই জন্য। আচ্ছা আমি যেহেতু একটু আমরা মিস্টেকও করেছিলাম, আমার টেবিলটা দেওয়াতে মিস্টেক ছিল। আপনাদের কি প্রপার মানে 9:30 মধ্যে আপনাদের ক্লাস শেষ হয় কখন বলেন তো একটু? 8:30 ম্যাম। 8:30টায় শেষ হয়। তাহলে 1 ঘন্টা এক্সট্রা টাইম পাবেন। সেই সময় জাস্ট এই যে 4টা টেবিল মানে এখানে 12টা ভ্যালু বের করতে হয়। দেখেন আমি অলরেডি ভ্যালু বেরই করে দিলাম। বাকি ভ্যালু গুলো বের করে আমরা যাতে একটু প্রপারলি সাবমিট করি। আর কাইন্ডলি অন টাইমে সাবমিট করেন। কাইন্ডলি, হ্যাঁ? কারণ আমার এইসব বিষয়গুলোতে মার্কস কম্পেনসেশন করতে খুব মনটা খারাপ লাগে। আচ্ছা আরেকটা কি বলতে যাচ্ছিলাম? আচ্ছা আর কিছু বলতে চাচ্ছি না। সো এটা করে দিব এবং যারা ব্রেকআউট রুমে ছিলেন ডিফারেন্ট তারা একটু বন্ধুদের সাথে কথা বলে নিবেন যে আমরা কোন ব্রেকআউট রুমে ছিলাম। সেই অনুযায়ী আমরা হচ্ছে গিয়ে কথা বলে কাজ করলাম। আচ্ছা এবার আসি আমরা মিড টার্মের পরেতে কস্ট অফ প্রোডাকশন দিয়ে স্টার্ট করেছি না আমাদের ক্লাস? এখন একটু কথা বলতে হবে। তাহলে কিন্তু আমি ডিসাইড করতে পারবো যে আমি নেক্সট কোন চ্যাপ্টারে যাব। আমরা কি কস্ট মার্কেট জি ম্যাম। চ্যাপ্টারটা কি কমপ্লিট করে আসছি? ম্যাম ডিমান্ড লাস্ট হচ্ছে আমাদের মিডের আগে ডিমান্ড ছিল আর লাস্ট হচ্ছে ওই যে কস্টের মানে মিডের পরে। মিডের পরে আমরা কস্ট অফ প্রোডাকশন দিয়ে স্টার্ট করেছি। আমরা কি জি মানে ম্যাম। আমি আমার কিউরিওসিটির জন্য জানতে চাচ্ছি, কারণ আমি তাহলে মার্কেটে চলে যাবো আজকে। মার্কেটের চ্যাপ্টারটাকে আমি আপনাদের ক্লাসে এখনো ধরি নাই, এই তো? জি ম্যাম, জি ম্যাম। মার্কেটের চ্যাপ্টারটা ম্যাম এখনো ধরা হয়নি। মার্কেটের চ্যাপ্টারটা ধরি নাই। আচ্ছা সো আজকে আসলে ছেড়ে দিব, কারণ যেহেতু আপনারা আজকে একটা টাস্কও করেছেন, একটা ফ্রুটফুল ক্লাস ছিল, এই টাস্কটা নিয়ে বিজি থাকেন। আমি জাস্ট একটু দেখাচ্ছি যে আমরা নেক্সট ক্লাসে কি পড়বো এবং আপনাদের ক্লাস টেস্টের অ্যানাউন্সমেন্টটা দিন নেক্সট ওয়েডনেসডে, নট দিস ওয়েডনেসডে, এর পরের ওয়েডনেসডে, এই সপ্তাহের পরের সপ্তাহ, সামনের সপ্তাহ, হ্যাঁ সপ্তাহের বুধবার আপনাদের সেকেন্ড ক্লাস টেস্টটা থাকবে এবং সেটা থাকবে হচ্ছে কি আজকে যে চ্যাপ্টারটা শেষ করে দিলাম এটা এবং নতুন যে আরেকটা চ্যাপ্টার শুরু করবো মার্কেট, এটার উপরে। মার্কেট চ্যাপ্টারের জন্য আমি একটা স্লাইড শেয়ার করব। আমি হচ্ছে গিয়ে আপনার কস্ট অফ প্রোডাকশনের জন্য মোস্ট প্রবাবলি স্লাইডটা শেয়ার করি নাই, বলছিলাম যেটা বই থেকেই পড়াচ্ছি, তো দরকার হলে স্লাইডটা শেয়ার করে দেব। আপনাদের কি স্লাইডটা দরকার আছে? জি ম্যাম, দরকার আছে। জি ম্যাম, দরকার আছে। স্লাইডটা একটু দিয়ে দিলে ভালো হতো ম্যাম আমাদের। আচ্ছা ঠিক আছে দিব ঠিক আছে দিয়ে দেবো স্লাইড আর এমন কি, তবে স্লাইড থেকে পড়তে চান না, স্লাইড থেকে কন্টিনিউটিটা মেইনটেইন করে। তো আমরা এরপরে যে চ্যাপ্টারটা যাবে এটা মার্কেট, এটা একটা ব্লেন্ডেড চ্যাপ্টার, কারণ এটা আপনার বইয়ের কয়েকটা চ্যাপ্টার থেকে কিছু অল্প ইনফরমেশন নিয়ে আমি পড়াবো। আপনার বইয়ে স্পেসিফিকলি মার্কেট নিয়ে কোনো চ্যাপ্টার নাই। আপনার তো মার্কেট সম্পর্কে জেনে যেতে হবে যে আপনারা যে প্রোডাক্ট গুলো নিয়ে কাজ করতেছেন এগুলা কোন মার্কেট বিলং করে। তো এই জন্য আমাদের এই চ্যাপ্টারে আসলে আমরা মার্কেট সম্পর্কে আইডিয়া পাবো এবং মূলত সার্কুলার ফ্লো ডায়াগ্রাম পড়ে আসে, ওখানে আমরা দেখতে পাবো। আমি এগুলা নিয়ে আলোচনা করবো, দেখবো যে আমরা কিভাবে আসলে যে বলেছিলাম যে সার্কুলার ফ্লো ডায়াগ্রাম যেমন আমাদেরকে দেখে যে আমরা সব সময়ই একটা ইকোনমির একটা লুপ হোলের মধ্যে আটকে থাকি, অর্থাৎ এই লুপ হোলটা বের হওয়ার আমার কোনো উপায় থাকে না, বের হওয়ার কোনো উপায় থাকে না, আমি ওইটার মধ্যে থাকি, আমি একটা মার্কেটের সাথে রিলেটেড থাকি, সেটা আমি দেখবো। তারপর আমরা চলে যাব হচ্ছে কি টাইপস অফ মার্কেট, সেখানে আমরা দেখতে পাবো যে আমরা 4টা মার্কেট দেখবো অ্যাকর্ডিং টু দ্য নাম্বার অফ ফার্মস। অনেক ভাবে মার্কেটকে আসলে ক্লাসিফাইড করা যায়। তো আমরা এখানে কতটা ফার্ম আছে অর্থাৎ কতজন প্রোডিউসার আছে মার্কেটে সেটার উপর বেসিস করে আমরা 4টা ভাগে ভাগ করবো। এই জায়গায় আপনাদের কাজটা, এই জিনিসগুলো আসলে 4টা চ্যাপ্টার থেকে আপনাকে পড়তে হবে। ইট ডাজন্ট মিন এই পুরো চ্যাপ্টার পড়ে আসতে হবে, শুধু ওই চ্যাপ্টারের প্রথম 2টা লাইন পড়বেন, সরি প্রথম 2টা পেজ পড়বেন। সাপোজ মনোপলির উপর একটা আলাদা চ্যাপ্টার আছে আপনাদের রেফারেন্সে,
ওই চ্যাপ্টারে শুধু এবং শুধুমাত্র মনোপলি মার্কেটটা কি, মনোপলি মার্কেটের ক্যারেক্টারিস্টিক্স এটা পড়বো। সেম থিং ফর অলিগোপলি, সেম থিং ফর মনোপলিস্টিক কম্পিটিশন অ্যান্ড পারফেক্ট কম্পিটিশন। শুধু ডেফিনিশনটা পড়বো and their characteristics. তো সেখান থেকে আমরা হচ্ছে গিয়ে এই ক্লাসিফিকেশনটা পাবো, এই মার্কেটের ক্লাসিফিকেশনটা পাবো। এরকম হবে। তারপরে হচ্ছে গিয়ে আমাদের এই চ্যাপ্টারটা শেষ। তো এটা পড়ানোর, এই চ্যাপ্টারটা টাচ করার রিজনটা হচ্ছে এরপর আমরা চলে যাব আসলে আনএমপ্লয়মেন্ট এন্ড ইনফ্লেশনে। ওই চ্যাপ্টার আবার ম্যাথ আছে। আমি একটা চ্যাপ্টার আর ম্যাথমেটিক্যাল একটা চ্যাপ্টার স্কিপ করার জন্য আসলে মার্কেটটাতে আসলাম। এবং আরো একটা জিনিস আমার রিয়েলাইজেশন হলো যে আপনারা ইকোনমিক্স একটা কোর্স শেষ করে যাবেন, অথচ ইকোনমিক্স এর ইম্পর্টেন্ট একটা পার্ট মার্কেট, মানে আমরা মার্কেট সম্পর্কে আইডিয়া নেই, মার্কেটে ক্যারেক্টারিস্টিক্স দেখে বুঝতে পারি যেটা কোন মার্কেট বিলং করছে, সেটা জানবে না, এটা তো আসলে হতে পারে না। তো সেই মার্কেটটা সম্পর্কে আপনাদেরকে জানাবো, এটাই। তো আজকে 1 মিনিট আগেই ছেড়ে দিই, আমি সবসময় ডিলে করে ছাড়ি। আচ্ছা আগে ছেড়ে দিলাম, যান চলে যান। আর ক্লাস শেষে কাইন্ডলি 9:30 এর মধ্যে আজকে ব্রেকআউট রুম অ্যাক্টিভিটিস গুলো সবাই সাবমিট করবেন। যারা ব্রেকআউট রুমে ছিলেন তারা ব্রেকআউট রুম নাম্বারটা মেনশন করে করবেন। যারা ব্রেকআউট রুমের বাইরে ছিলেন তারাও কাইন্ডলি সাবমিট করুন, আপনাদেরও মার্কিং করাবো, বাট দেয়ার উইল বি সাম কম্পেনসেশন। এতটুকু, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, তাহলে নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।